পশ্চিমবঙ্গে এমন একটি ব্রিজ আছে, শুনলে অবাক হবেন। প্রতিদিন প্রায় 10 লক্ষ লোক এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে। 80,000 যানবাহন প্রায় রোজ যায়। তিলোত্তমা কলকাতার কথা বললে সবার আগে এই ব্রিজের কথা মাথায় আসে। কথা বলছি হাওড়া ব্রিজকে নিয়ে। কলকাতায় প্রবেশ করতে হলে এই ব্রিজের ওপর দিয়ে যেতে হয়। শুধু বাংলা নয়, সমগ্র ভারতবর্ষের একটি আশ্চর্যতম প্রযুক্তিগত নিদর্শন এই ব্রিজ। কলকাতা ও হাওড়া এই দুটি শহরকে জুড়েছে এই ব্রিজ। নাম রবীন্দ্র সেতু। প্রায় 82 মিটার উঁচু ও 71 ফুট চওড়া। হাওড়ার ব্রিজ চলে মস্তসে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। রবীন্দ্রনাথ সহজ পাঠের 2য় খণ্ডে হাওড়া ব্রিজকে নিয়ে ছড়া কেটেছিলেন। সে ব্রিজ অবশ্য আজকের হাওড়া ব্রিজ নয়, এর পূর্বপুরুষ পন্টুন ব্রিজ। কিন্তু ক্রমবর্ধমান শহর ও তার চাহিদার কথা মাথায় রেখে পরবর্তীকালে আজকের হাওড়া ব্রিজ তৈরি হয়। হাওড়া ব্রিজ শুধু বাংলা নয়, সমগ্র ভারতীয়দের কাছেই সম্পদের মতো। আজকের ভিডিওতে আমরা হাওড়া ব্রিজ তৈরির ইতিহাস জানব। কেন পন্টুন ব্রিজকে সরিয়ে হঠাৎ নতুন ব্রিজ তৈরি করা হয়েছিল। এছাড়াও হাওড়া ব্রিজকে ঘিরে গড়ে উঠেছে অনেক রহস্য, মানুষের মুখে মুখে ছড়িয়েছে অনেক গল্প। সেসব গল্পের সত্যতাও জানব। যেমন অনেকেই মনে করেন হাওড়া ব্রিজ তৈরির সময় তান্ত্রিকের মত নিয়ে 100 জন নরবলি দিয়ে তাদের খুলি পুঁতে দেওয়া হয়েছিল। এরকম কোনো ঘটনা সত্যিই কি ঘটেছিল? আবার একটি চাবি দিয়ে হাওড়া ব্রিজ নাকি খুলে ফেলা যায়। প্রতিদিন রাত 12টা এবং দুপুর 12টায় হাওড়া ব্রিজ নাকি কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। এই সমস্ত ঘটনার সত্যতা কি তা আমরা জানবো এই ভিডিওতে। এছাড়া কেনই বা হাওড়া ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠান একেবারেই করা হয়নি? জাপান কি সত্যি হাওড়া ব্রিজের উপর আক্রমণ করেছিল? এই সমস্ত কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন হাওড়া ব্রিজ তৈরির কাহিনী জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে পুরনো ব্রিজ অর্থাৎ পন্টুন ব্রিজ কেন তৈরি হয়েছিল। 19 শতকে কলকাতা ক্রমেই তিলোত্তমা হয়ে উঠছে। ব্যবসা বাণিজ্য ও যাতায়াতের প্রয়োজনে ব্রিজের প্রয়োজনীয়তা বাড়ছিল। সে সময় গঙ্গা দিয়ে যাতায়াত করা ছিল সময় সাপেক্ষ। 1838 সালে বেঙ্গল হ্যারাল্ড পত্রিকায় এই ব্রিজ তৈরির খবর ছাপা হয় এবং সরকার থেকে 12 লক্ষ টাকা প্রায় ধার্য করেছিল। অবশেষে 1871 সালে পন্টুন ব্রিজ গড়ার কাজ শুরু হলো। ব্রিজের কাঠামো ও যন্ত্রপাতি তৈরি হয়েছিল ইংল্যান্ডে। কিন্তু এই ব্রিজ তৈরি হওয়ার সাথে সাথে কলকাতায় এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়। 1874 সালের 20শে মার্চ সেদিন কলকাতায় বিকেলবেলা হঠাৎ এক ভয়াবহ ঝড় এলো। সেই ঝড়ে এগেরিয়া নামে একটি স্টিমার গিয়ে ধাক্কা দিল নির্মীয়মান পন্টুন ব্রিজে। এই পন্টুন ব্রিজটা আসলে কি? নদীর উপর ভাসমান নৌকোর উপর কাঠের পাটাতন দিয়ে তৈরি ব্রিজ। ঝড়ের চোটে 3টি পন্টুন ডুবে গিয়েছিল সেদিন। 200 ফুট বিধ্বস্তভাবে ধ্বংস হয়েছিল ব্রিজে। এরপর আবার মেরামত করে 1874-এর 17ই অক্টোবর সর্বসাধারণের জন্য ব্রিজটি খুলে দেওয়া হলো। ব্রিজের দায়িত্ব পেয়েছিল তৎকালীন কলকাতার পোর্ট ট্রাস্ট। এই ব্রিজকে নিয়েও শহরবাসী মুগ্ধ ছিল। এই ভাসমান পন্টুন ব্রিজের একটি বৈশিষ্ট্য হলো নিচ দিয়ে স্টিমার বা জাহাজ গেলে ব্রিজটি ভাঁজ করে রাখা হতো। দেখতে অত্যাশ্চর্য লাগতো। শহরবাসী মুগ্ধ হয়েছিল পন্টুন ব্রিজ দেখে। 1528 ফুট লম্বা, 62 ফুট চওড়া, আবার পথচারীদের হাঁটবার জন্য 7 ফুট করে জায়গা। তৎকালীন সময় প্রায় 22 লক্ষ টাকা খরচ হয়েছিল এই ব্রিজটি বানাতে। এই সেতু এত লক্ষ টাকা খরচ করে তৈরি হলেও তৎকালীন পত্রপত্রিকায় এই সেতুর গুণমান নিয়ে যথেষ্ট লেখালেখি বেরিয়েছিল। ইংরেজ সরকার তা নিয়ে মোটেই চিন্তিত ছিলেন না। বাদ সাধল অন্য কিছু। নিচ দিয়ে স্টিমার বা জাহাজ গেলে পথচারীদের ওপরে অপেক্ষা করতে হতো, কারণ ব্রিজটি ভাঁজ করে রাখা হতো। যতই দিন যেতে লাগলো ততই বিরক্তি বাড়তে লাগলো। মানুষ অনেক সময় ট্রেন মিস করতে লাগলেন, সময় বেশি লাগতে লাগলো। ফলে নিয়ম করা হলো রাতের বেলা স্টিমার ও জাহাজ যাবে, দিনের বেলা গাড়ি, মালবাহী গাড়ি ও পথচারীরা যাবেন। কিন্তু তাতেও সমস্যার সমাধান হলো না। শেষ অবধি সিদ্ধান্ত নেওয়া হলো স্থায়ী ঝুলন্ত সেতু তৈরি করা হবে এবং পরিকল্পনা শুরু হলো। 1906 সালে একটি কমিটি তৈরি হয়েছিল। এই কমিটি বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পেশ করে বহির্বাহু সেতু তৈরির প্রস্তাব দিয়েছিল।
কিন্তু স্যার ব্র্যাডফোর্ড লেসলি এই প্রস্তাবে অমত দেন। তখনও পর্যন্ত পুরো পৃথিবীতে মাত্র 3টে বহির্বাহু ব্রিজ ছিল। আবার কানাডার বহির্বাহু ব্রিজ পো দ্য কেব্যাক সেতু ভেঙে পড়েছিল। ফলে তখনকার বন্দর কর্তৃপক্ষ ও স্যার ব্র্যাডফোর্ড লেসলি ভাসমান সেতু তৈরির সিদ্ধান্ত নেন। সেই সময় ব্রিজের নকশা চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, যার নকশা পছন্দ হবে 3000 পাউন্ড টাকার পুরস্কার পাবেন। সারা পৃথিবী থেকে প্রায় 9টি সংস্থা 18টি নকশা করে পাঠায়, কিন্তু কোনো নকশাতেই নতুন কিছু ছিল না। সব কোটিতেই মধ্যবর্তী এলাকা খোলা রাখার ব্যবস্থা ছিল। এই নকশা মূলত বাস্কুল মডেল নামে পরিচিত। ইতিমধ্যে সারা বিশ্বজুড়ে শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ। ব্রিটিশ সরকার অর্থনৈতিকভাবে খানিকটা বিপর্যস্ত, ফলে ব্রিজ গড়ার কাজ খানিকটা পিছিয়ে গেল। 1921 সালে আবার ব্রিজের বিষয়টা আলোচনায় আসে। ব্রিটিশ সরকার নতুন পন্থা নেয়। এই পন্থা নিতে হয়েছিল কারণ ব্রিজের নকশার সমর্থনে মতের অমিল ঘটছিল। কেউ পন্টুন ব্রিজকে সমর্থন করছিলেন, আবার কেউ কেউ বহির্বাহু ব্রিজ গড়ার পক্ষে কথা বলছিলেন। এই অবস্থায় ব্রিটিশ সরকার মার্টিন অ্যান্ড কোম্পানির অন্যতম মালিক স্যার আর.এন. মুখার্জির নেতৃত্বে একটি কমিটি তৈরি করেন। ব্রিজ গড়ার জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছিল। সেখানে সবচাইতে কম দর দিয়েও বাতিল হয়ে গিয়েছিল জার্মানির একটি সংস্থা। ততদিনে জার্মানি ও ইংল্যান্ডের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। 1922 সালে আর.এন. মুখার্জি কমিটি চূড়ান্ত রিপোর্ট পেশ করেন এবং তা গৃহীত হয়। পন্টুন ব্রিজের বদলে বহির্বাহু ব্রিজ গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 1935 সাল নাগাদ ব্রিজ গড়ার বরাত পায় ব্রেথওয়েট, বার্ন ও যেসব সংস্থা। এই ব্রিজ গড়তে টাটা স্টিল যোগান দিয়েছিল প্রায় 26,500 টন ইস্পাত। শুনলে অবাক হবেন, এই নতুন হাওড়া ব্রিজ তৈরির সময়ও ঘটল বিপদ। নতুন ব্রিজ গড়তে গিয়ে গঙ্গার মাটি খুঁড়ে স্তম্ভ বসানো হলো যখন, বিপুল মালপত্র গেঁথে গেল মাটির নিচে। রীতিমতো ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতার নানান অঞ্চল। গঙ্গাপাড়ের একটি মন্দিরও ভেঙে পড়ল কম্পনে। গঙ্গা থেকে মালপত্র উদ্ধারের সময় গঙ্গা পক্ষ থেকে মিলল সুলতানি ও মুঘল আমলের নানান রকম মুদ্রা। এরপর গোটা পৃথিবী জুড়ে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাপানি বোমারু বিমানের ভয় মাথায় নিয়েই ব্রিজ তৈরির কাজ শেষ হলো। এই জাপানি বোমার ভয়েই হাওড়া ব্রিজের উদ্বোধন ঘটা করে করা হয়নি, আগে থেকে ঘোষণাও করা হয়নি। 1943-এর 3রা ফেব্রুয়ারি একটি ট্রাম কলকাতা থেকে ব্রিজ পেরিয়ে পৌঁছলো হাওড়া স্টেশনে। এইভাবেই চালু হয়েছিল হাওড়া ব্রিজ, এই ঝুলন্ত সেতু যা ভারতের গর্ব। এবার আসি হাওড়া ব্রিজকে ঘিরে রয়েছে কিছু মিথ, যেমন একটি চাবি দিয়ে হাওড়া ব্রিজ খুলে ফেলা যায়। না, এই কথাটি সত্যি নয়। কোনো চাবি দিয়ে হাওড়া ব্রিজ খোলা যায় না। ব্রিজ এমনই উচ্চতায় তৈরি, সহজেই নিচ দিয়ে স্টিমার ও জাহাজ যেতে পারে। দ্বিতীয়ত, হাওড়া ব্রিজ তৈরির সময় নাকি তান্ত্রির মত নিয়ে নরবলি দেওয়া হয়েছিল এবং তা পুঁতে দেওয়া হয়। এটিও সম্পূর্ণ মিথ্যে। হাওড়া ব্রিজ সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে তৈরি হয়। আশ্চর্য হলেও এটি সত্যি, কোনো রকম নরবলি দেওয়া হয়নি। তৃতীয়ত, প্রতিদিন সকালে এবং রাত্রে 12টার সময় হাওড়া ব্রিজ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। না, কখনোই হাওড়া ব্রিজ কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় না। এইভাবে আমাদের গর্ব হাওড়া ব্রিজ তৈরি হয়েছিল। এই মিথগুলো বিশ্বাস করবেন না, এগুলো সত্যি নয়। তবে হাওড়া ব্রিজকে ভালো রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য।